এদিকে আজ উসমান হাদির চেয়েও খারাপ অবস্থা হয়েছে ডক্টর ইউনূস সরকারের। ডক্টর ইউনূস তুপের মুখে পড়ায় দেশ অস্থিতিশীল। ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে দেশটি। যেমনটি দেখছেন, ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাওয়ের প্রাক্কালে কিন্তু যারা আন্দোলনকারী ছিল তাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনী সদস্য যারা রয়েছে তাদের একটি মুখোমুখি অবস্থা তৈরি হয়েছে এবং যে ব্যারিকেড দিয়ে অস্থায়ী যে ব্যারিকেড দিয়ে তারা দাঁড়িয়েছিল সেই ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছে জুলাই ঐক্যের এই আন্দোলনকারীরা। ভারতের সাথে সম্পর্ক আস্তে আস্তে যেদিকে গড়াচ্ছে তাতে আমার ধারণা যে জানি না বাংলাদেশ সামাল দিতে পারবে কিনা। সামাল দিতে না পারলে নির্বাচনের আগে বাংলাদেশ যথেষ্ট বেকায়দায় পড়বে। খেয়াল করেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন এতদিন পর্যন্ত কিন্তু এয়ারপোর্টে অনেক দুর্নীতি হয়ে আসছে, প্রবাসীদের কিন্তু অনেক হয়রানি হতে হচ্ছে, কিন্তু অবশেষে এটা কি ম্যাজিস্ট্রেট এলো দর্শক শ্রোতা, যে কারণে সব প্রবাসীরা খুশি হয়ে গেলেন। দর্শক শ্রোতা, আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দর্শকরা দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখেন। ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে দেশটি। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত। পরে এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহকে বাংলাদেশে তাদের দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানানো হয়েছে। আরও বলা হয়, ভারতীয় মিশনের আশপাশে নিরাপত্তা ঝুঁকি তৈরি করে এমন কোনো কার্যক্রমের ব্যাপারেও অবহিত করা হয়েছে। মিথ্যা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে বলেও দাবি করে ভারত। বাংলাদেশের জনগণকে ঘনিষ্ঠ বন্ধু আখ্যা দিয়ে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বানও জানিয়েছে দিল্লি। পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে কূটনৈতিক বাধ্যবাধকতা মেনে মিশনের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। যেমনটি দেখছেন, ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাওয়ের প্রাক্কালে কিন্তু যারা আন্দোলনকারী ছিল তাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনী সদস্য যারা রয়েছে তাদের একটি মুখোমুখি অবস্থা তৈরি হয়েছে এবং যে ব্যারিকেড দিয়ে অস্থায়ী যে ব্যারিকেড দিয়ে তারা দাঁড়িয়েছিল সেই ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছে জুলাই ঐক্যের এই আন্দোলনকারীরা। ভারতের সাথে সম্পর্ক আস্তে আস্তে যেদিকে গড়াচ্ছে তাতে আমার ধারণা যে জানি না বাংলাদেশ সামাল দিতে পারবে কিনা। সামাল দিতে না পারলে নির্বাচনের আগে বাংলাদেশ যথেষ্ট বেকায়দায় পড়বে। খেয়াল করেন যে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে ডাকার 3 দিনের মাথায় বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে বাংলাদেশে নিরাপত্তাজনিত ইস্যুতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে এবং দায়ী করেছে যে কিছু চরমপন্থী গোষ্ঠীর বক্তব্য, তাদের কর্মকাণ্ডকে ঘিরে ভারত মনে করছে যে তাদের স্থাপনাগুলো নিরাপদ নয়। তার মানে হচ্ছে এটা কিন্তু একটা কি বলবো, রেড সিগন্যাল না বললেও গ্রিন সিগন্যাল, সবুজ সংকেত কিন্তু দিল। এবং এরপরে রেড সিগন্যাল কোথায় যে দাঁড়াবে দর্শক বুঝতে পারছি না। একটু আমরা বিশ্লেষণ করি পরিস্থিতিটা, যে কেন কোন প্রেক্ষাপটে। মূল বিষয়টা সাম্প্রতিক সময়ে যেটা ঘটলো ওসমান হাদিকে ঘিরে। ওসমান হাদিকে গুলি করার সাথে সাথেই কেউ কেউ বললো যে তারা সীমান্ত পেরিয়ে চলে গেছে। ডাকা হলো ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে, বলা হলো যদি ভারতে পৌঁছায় এই হত্যা চেষ্টাকারীরা তাদেরকে যেন গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে ফেরত দেওয়া হয়। আর একটা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের ব্যাপারে তাদেরকে ফেরত পাঠানো হলো এবং শেখ হাসিনার বক্তব্য বন্ধ করার মানে অনুরোধ করা হলো। ওই দিনই কিন্তু ভারত প্রতিক্রিয়া জানিয়েছে, বলেছে যে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল, এটা চায় না, বরং তারা চায় নির্বাচন চায়। এরপর 3 দিনের মাথায় ডাকা হলো। বোঝা যাচ্ছে যে সর্বদলীয় যে প্রতিবাদ সমাবেশে 7 সিস্টার্সকে নিয়ে হাসনাত আবদুল্লাহ কিছু বক্তব্য দিয়েছে। আরও কেউ কেউ বলেছে ভারতকে দাঁত ভাঙার জবাব দেওয়ার কথা বলা হয়েছে, ভারতকে রুখে দেওয়ার কথা বলা হয়েছে এবং লাশের বদলে লাশ, এই সমস্ত বক্তব্যে ভারত সম্ভবত চিন্তিত হয়েছে বা উদ্বেগ প্রকাশ করেছে, অথবা এই বক্তব্যগুলোকে তারা ইস্যু করেছে। এর মধ্যে কোনো কোনো সংগঠন ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে। ফলে আজকেই যেটি ঘটেছে, দুইটা একসাথে ঘটেছে। একটা হলো ভারতীয় ভিসা সেন্টার একেবারে বন্ধ করা হয়েছে, কবে খুলবে বলা হয়নি। অন্যদিকে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনার তাকে তলব করা হয়েছে এবং আজকে 12টার দিকে রিয়াজ হামিদুল্লাহকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে। তলব করে
তারা পুরো বিষয়টা ব্যাখ্যা দিয়েছে। বলেছে বাংলাদেশের ক্রম অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়া দিল্লির গভীর উদ্বেগ জানাতে তাকে ডাকা হয়েছিল, রিয়াজ হামিদুল্লাহকে। এ সময় তার মনোযোগ বিশেষভাবে আকর্ষণ করে বলা হয়, কিছু চরম গোষ্ঠীর কর্মকাণ্ডের দিকে যারা ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন ঘিরে নিরাপত্তা পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনার কথা ঘোষণা করেছে। বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, বাংলাদেশের সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে চরমপন্থী মহল যে সমস্ত ভুয়া বয়ান তৈরির চেষ্টা করছে, ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। দুঃখজনকভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব ঘটনার বিষয়ে এখনো পূর্ণাঙ্গ তদন্ত করেনি এবং ভারতের সঙ্গে কর্তব্যহ কোনো তথ্য প্রমাণও বিনিময় করেনি। তারা বলতে চাচ্ছে যে ভারতে যে পালিয়ে গেছে তার তথ্য প্রমাণ হাজির না করেই কেন ভারতের দিকে মানে আঙুল তোলা হচ্ছে যে ভারতের সাথে জড়িত। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এর ভিত্তি গড়ে উঠেছে মুক্তিযুদ্ধের সময়কার সংগ্রামে, যা পরবর্তী সময়ে বিভিন্ন উন্নয়নমূলক এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগমূলক উদ্যোগের মাধ্যমে আরও সুদৃঢ় হয়েছে। বাংলাদেশের শান্তি স্থিতিশীলতার পক্ষে ভারত রয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক, বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে আসছে ভারত। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কূটনৈতিক বাধ্যবাধকতার আলোকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় মিশন এবং পোস্টের নিরাপত্তা নিশ্চিত করবে নয়াদিল্লি, এমনটাই আশা করে। দর্শক, বুঝতেই পারছেন যে শেখ হাসিনার প্রত্যার্পণের অনুরোধ করেছিল বাংলাদেশ, ভারত তাতে সাড়া দেয়নি। এটা নিয়ে এমনিতেই মানে কূটনৈতিক সম্পর্ক তলানিতে। তার মধ্যে এই ওসমান হাদির ঘটনাকে কেন্দ্র করে প্রণয় ভার্মাকে যেই তাকে তলব করা হলো এবং সেটি ভারত সিরিয়াসলি নিয়েছে এবং তারপর ভারত বিরোধী বক্তব্য, ভারত বিরোধী কর্মসূচি, 7 সিস্টার্স নিয়ে যে কথাবার্তা, এতে ভারত ক্ষুব্ধ হয়েছে। সেই কারণেই ভারতীয় বাংলাদেশ হাইকমিশনারকে ডেকে আনুষ্ঠানিক একটা প্রতিবাদ বা প্রতিক্রিয়া তারা জানালো। দর্শক, নির্বাচনকে সামনে রেখে ভারতের এই প্রতিক্রিয়া নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হতে পারে বলে অনেকে মনে করতে পারেন। দর্শক, দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকার 3টি বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিয়েছে: জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার, একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং একটি সুষ্ঠু নির্বাচন। জুলাই গণঅভ্যুত্থানকালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজ যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে। ইতিমধ্যে ট্রাইব্যুনাল কর্তৃক একটা মামলার রায় ঘোষিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন ও স্বচ্ছ প্রমাণভিত্তিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে দেশের ছাত্র, শ্রমিক ও সাধারণ জনগণের উপর নির্বিচার হত্যাকাণ্ডের প্রধান নির্দেশদাতা হিসেবে পতিত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে। যথাযথ আইনি প্রক্রিয়া অংশ হিসেবে অভ্যুত্থানের পর পলাতক শেখ হাসিনা এবং এই মামলার সাজাপ্রাপ্ত অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দেশে ফেরানোর জন্য সরকার আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে। প্রিয় দেশবাসী, ইতিমধ্যে বেশ কিছু প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কার সম্পন্ন করা হয়েছে। কয়েক ডজন পুরনো আইন সংশোধন করা হয়েছে এবং বেশ কয়েকটি নতুন আইন প্রণয়ন করা হয়েছে। সংস্কারের সবচেয়ে বড় পদক্ষেপ হচ্ছে জুলাই জাতীয় সনদ। মৌলিক সাংবিধানিক সংস্কার নিশ্চিত করার জন্য এটি আদেশ আকারে জারি করা হয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে এখন নাগরিকদের অনুমোদন নেওয়ার পালা। তাই আগামী নির্বাচনে আপনাদের সিদ্ধান্ত অপরিসীম গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক ভবিষ্যতের পথরেখা এখান থেকেই সূচিত হবে। আগামী সংসদ নির্বাচনের সময় একই সঙ্গে জুলাই জাতীয় সনদের উপর গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটে আপনারা হ্যাঁ না ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে বা বিপক্ষে মতামত দিন। নির্বাচন কমিশন ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগামী 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে। প্রিয় দেশবাসী, এবারের নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত। আমরা কোন ধরনের রাষ্ট্র প্রত্যাশা করি তা নির্ভর করবে গণভোটের ফলাফলের উপরে। এই ভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ও অগ্রযাত্রার গতিপথ। আমরা চাই এই নির্বাচন হোক সত্যিকার অর্থে উৎসবমুখর, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং সর্বোপরি সুষ্ঠু। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা, প্রশাসনিক প্রস্তুতি, প্রযুক্তিগত সহায়তা এবং পর্যবেক্ষণের প্রতিটি ধাপকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। একটি বিষয় বারবার মনে করিয়ে দিতে চাই,
নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব আমাদের সবার। আপনাদের মূল্যবান ভোটে আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই ভোটকে শুধু কাগজে একটা সিল মারার আনুষ্ঠানিকতা হিসেবে দেখলে হবে না, বরং এটি হবে নতুন রাষ্ট্র বিনির্মাণে আপনার সক্রিয় অংশগ্রহণ, গণতান্ত্রিক অধিকার চর্চা এবং দেশকে এগিয়ে নিতে সরাসরি অবদান। দেশের মালিকানা আপনাদের হাতে, আর সেই মালিকানারই স্বাক্ষর আপনার ভোট। এই নির্বাচনের গ্রহণযোগ্যতা ও পবিত্রতা রক্ষার জন্য রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা অপরিসীম। আমি দেশের প্রতিটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি উন্মুক্ত আহ্বান জানাচ্ছি, আপনারা একে অপরকে প্রতিযোগী হিসেবে দেখবেন, কখনো শত্রু হিসেবে দেখবেন না। দর্শক, ভারত বাংলাদেশ সম্পর্কের যে শীতলতা বিরাজ করছে সেই শীতল অবস্থা বরফ জমাটের দিকে যাচ্ছে, অর্থাৎ উষ্ণ হওয়ার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। কদিন আগেই আমরা দেখলাম যে ভারতীয় হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নানা ধরনের কথা বলল, এবং তখনই আমরা বলেছিলাম যে এরপরের স্টেপ নিশ্চিত করেই ভারতে বাংলাদেশি হাইকমিশনারকে ডাকা হবে। এবং বাংলাদেশে যখন 15 তারিখে হাসনাত আবদুল্লাহরা এরকম হুঙ্কার দিলেন যে 7 সিস্টার্সকে আলাদা করে দেওয়া হবে, ওদিকে ভারতে অসমের মুখ্যমন্ত্রী পাল্টা হুমকি দিলেন। এই ব্যাপারগুলো যখন চলছিল তখন আজকে উদ্বেগজনক একটা খবর এসেছে, সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে অনেক কথা বলেছে। এবং এদিকে আরেকটি খারাপ খবর, সেটা হচ্ছে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি আমার মনে হয় যে অস্বাভাবিক দিকেই যাচ্ছে। কি বলল ভারত আমাদের হাইকমিশনারকে ডেকে? চলুন একটু জেনে দেখি, এবং সেটাকে কেন্দ্র করে কি হচ্ছে বাংলাদেশেও। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারত বাংলাদেশ সম্পর্ক শীতলতার একেবারে সর্বনিম্ন স্তরের দিকে ধাবিত হচ্ছে বলে মনে হচ্ছে। এই বরফ কবে নাগাদ গলবে সেটা অনুমান করাও এই মুহূর্তে কঠিন। বাংলাদেশ যখন ভারতের হাইকমিশনারকে ডেকেছিল, এবার ভারত বাংলাদেশের হাইকমিশনারকে ডাকলো। এই তথ্য নিশ্চিত করছে বাংলাদেশের প্রথম আলো সহ সমস্ত গণমাধ্যম এবং ভারতের সব গণমাধ্যম। বাংলাদেশের গণমাধ্যমের শিরোনামটা এমন, সেটা দেখে নিতে পারেন। সেখানে প্রথম আলো বলছে, বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে কি বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এই কথা যখন প্রথম আলো বলছে, তখন আনন্দবাজার যেটা বলছে, আনন্দবাজারের শিরোনামটা দেখে নিতে পারেন। কলকাতার আনন্দবাজার, তারা বলছে বিপন্ন নিরাপত্তা, দুপুর থেকে ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ করলো দিল্লি, তার আগেই তলব করা হয় বাংলাদেশি রাষ্ট্রদূতকে। এই তথ্য যখন আনন্দবাজার দিচ্ছে, তখন আমরা দেখছি বাংলাদেশি গণমাধ্যমে আর একটা খবর, সেই খবরটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, মার্চ টু হাই কমিশন কর্মসূচিতে অংশ নিতে রামপুরা ব্রিজে জড়ো হয়েছেন জুলাই ঐক্যের কর্মীরা। তার মানে হচ্ছে যে ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের প্রক্রিয়া যখন চলছে বাংলাদেশে, ঠিক সেই সময় ভারত বাংলাদেশের হাইকমিশনারকে তলব করলো, তলব করে অনেক কথা বলল, এবং বাংলাদেশে যমুনা ফিসার পার্কে যে ভারতীয় ভিসা সেন্টার, সেই ভিসা সেন্টার বন্ধ করে দিল নিরাপত্তার কারণে। কি হচ্ছে, কি বলছে ভারত, চলুন একটু জেনে দেখি। নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। আমরা তলব করেছিলাম, এবার পাল্টা তলব তারা করছে। পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লি গভীর উদ্বেগ জানাতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছিল। স্থানীয় সময় দুপুর 12টার দিকে এই তলব করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বি শ্যাম তাকে তলব করেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল আইকন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও।